গল্পের শুরুতে আমরা মরিস নামের একজন চতুর চোরকে দেখতে পাই, যাকে ব্যাংক চুরির অপরাধে পুলিশ গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেলে বন্দী করার জন্য নিয়ে যাওয়া হয়। আলকাট্রাজ এমন একটি জেল যা সমুদ্রের মাঝখানে একটি ছোট দ্বীপে তৈরি করা হয়েছে, অর্থাৎ কোনো কয়েদি যদি জেল ভেঙে বাইরে চলেও আসে তবুও সে পালাতে পারবে না, কারণ সামনে সমুদ্র তার পথ আটকে দেবে। এই কারণেই এই জেলটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জেলের মর্যাদা পেয়েছিল। এখানে শুধুমাত্র বিশ্বের শীর্ষ অপরাধীদের রাখা হতো, কিন্তু শীঘ্রই এই জেলের সেই দাপট ধুলোয় মিশে যেতে চলেছিল, কারণ এখন এখানে প্রবেশ ঘটেছে ফ্র্যাঙ্ক মরিস নামের এক তুখোর চোরের, যে আগেও বহুবার জেল ভেঙে পালিয়েছে। তবে এবার মরিস কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কারণ এই জেলটি ছিল অত্যন্ত সুরক্ষিত। কিন্তু মরিস এখানে তার পুরো জীবন কাটাতে চায়নি, সে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে চেয়েছিল। জেলে প্রবেশ করার মুহূর্ত থেকেই সে পালানোর পরিকল্পনা শুরু করে দেয়। মরিসকে মাথা থেকে পা পর্যন্ত ভালোমতো তল্লাশি করার পর একটি সেলে বন্দী করা হয়। একজন গার্ড এসে মরিসকে বলে আলকাট্রাজের স্বাগতম, আর এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। তখনই হঠাৎ একটি বেল বেজে ওঠে এবং সব সেলের গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। অফিসাররা কয়েদিদের বাইরে রাখেন। এই জেলের শৃঙ্খলাও খুব কঠোর। কয়েদিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক সময় সেলে যাওয়ার নিয়ম মেনে চলতে হয়। সবাই একই রকম ইউনিফর্ম পরে লাইনে দাঁড়িয়ে প্রাতরাশ করতে আসে। মরিসের সামনে লিটমাস নামের একজন কয়েদি ছিল। মরিস জিজ্ঞেস করে যে সে তো কোনো কাঁটা চামচ পায়নি, এখন নুডলস খাবে কিভাবে। লিটমাস তাকে বলে এটা তোমার বাড়ি নয়, যা পেয়েছো তা চুপচাপ খেয়ে নাও। তখনই উলফ নামের এক বিপজ্জনক কয়েদি মরিসকে উত্ত্যক্ত করতে শুরু করে। উলফকে নিয়ে জেলের প্রতিটি কয়েদি তক্ত বিরক্ত ছিল। সেখানে সবার উপর নিজের আধিপত্য চালাতো এবং তার বিরুদ্ধে অনেক ধর্ষণের মামলাও ছিল। এই জেলে একের পর এক এমন সব বিপজ্জনক কয়েদিদের রাখা হতো। এখানে লিটমাস মরিসের কাছে একটু খাবার চায় এবং মরিস তাকে নিজের প্লেটটি দিয়ে দেয়। মরিস যখন টেবিলের নিচে তাকায় তখন সে দেখতে পায় যে লিটমাস নিজে খাচ্ছে না, বরং খাবারগুলো একটা ইঁদুরকে খাওয়াচ্ছে। রাতে একজন গার্ড মরিসকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়। মরিস যখন ওয়ার্ডেনের অফিসে পৌঁছায় তখন ওয়ার্ডেন তাকে বলে আমি জানি তুমি অনেক চালাক এবং বুদ্ধিমান, কিন্তু এখানে ওসবের কোনো দাম নেই। তোমার মতো কতজন এখানে এলো আর গেল, কিন্তু এখান থেকে রেহাই পায়নি। এখানে কয়েদিদের খুব কঠোর নিয়ম মেনে চলতে হয়। 2 মাসে মাত্র একবার কেউ তোমার সাথে দেখা করতে আসতে পারে, আর সেটাও তখন সম্ভব যদি ওয়ার্ডেনের মেজাজ ভালো থাকে। ওয়ার্ডেন খুবই কড়া মেজাজের মানুষ, যে সামান্য ভুলের জন্য কয়েদিদের কঠিন শাস্তি দেয়। ওয়ার্ডেন তাকে হুঁশিয়ার করে দেয় এখান থেকে পালানোর কথা চিন্তাও করো না, তাহলে তোমার টুকরো টুকরো করে ফেলা হবে। মরিস উত্তরে বলে না স্যার, আপনি থাকতে এখান থেকে পালানোর কথা কে ভাবতে পারে। কিন্তু আসলে প্রথম দিন থেকেই মরিসের মাথায় পালানোর পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। কথার ফাঁকে সুযোগ বুঝে মরিস ওয়ার্ডেনের নেল কাটারটি চুরি করে নেয়। এটি দেখতে খুব সামান্য জিনিস মনে হলেও মরিস জানত যে আলকাট্রাজের মতো জেলে একটি ছোট নেল কাটার দিয়েও অনেক বড় কাজ করা সম্ভব। মরিস জেলে ফিরে এসে নেল কাটারটি তার বাইবেলের ভেতর লুকিয়ে রাখে। পরের দিন বাথরুমে ওলফ আবারও মরিসকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু এবার মরিস তাকে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। এবার মরিস তার আসল রূপ দেখায় এবং ওলফকে ধরে আচ্ছা করে ধোলাই দেয়। ওলফকে পেটানোর পর পুরো জেলে মরিসের এক আলাদা দাপট তৈরি হয়। সবাই তাকে ভয় পেতে শুরু করে। এরপর মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয়। সেখানে ইংলিশ নামের এক ব্যক্তির সাথে তার দেখা হয়। সেই জেলের একজন সিনিয়র কয়েদি। 2 জন মানুষকে খুনের অপরাধে ইংলিশের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। সে তার জীবনের অর্ধেক সময় এই জেলেই কাটিয়ে দিয়েছে। সেই জেলের আনাচে কানাচে সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত এবং জেলের প্রতিটি খবর তার নখদর্পণে থাকে। এমনকি সে এটাও জানে যে আজ সকালে মরিস এবং উলফের মধ্যে লড়াই হয়েছে। ইংলিশ মরিসকে কিছু বই দেয় যা তাকে প্রতিটি কয়েদির সেলে পৌঁছে দিতে হবে। পরের দৃশ্যে একটি খোলা জায়গা দেখানো হয় যেখানে কয়েদিরা কোনো না কোনো খেলা খেলছিল। তখনই মরিসের দেখা হয় ডক নামের একজন শিল্পীর সাথে, যে নিজেরই একটি পেইন্টিং তৈরি করছিল। ডক অত্যন্ত সহজ সরল এবং ভদ্র একজন মানুষ, যে অনেক বছর ধরে এখানে সাজা কাটছে। তার ছবি আঁকার খুব শখ এবং দিনের বেশিরভাগ সময় সে পেইন্টিং করেই কাটায়। ডকের মতে আলকাট্রাজের মতো জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে, কিন্তু এই ছবি আঁকার কারণেই তার মস্তিষ্ক এখন পর্যন্ত স্বাভাবিক আছে। মরিস ডককে জিজ্ঞেস করে এই পেইন্টিংয়ে এই ফুলটি কেন এঁকেছো? তোমার শার্টে তো এমন কিছু নেই। ডক উত্তর দেয় এটা আমার সুখ, যা কেবল পেইন্টিংয়েই আছে, মনে নেই। এরপর মরিস যখন তার ডান দিকে তাকায় তখন ওপরে ইংলিশকে দেখতে পায়। মরিস ইংলিশের দিকে এগিয়ে গেলে তার সাঙ্গপাঙ্গরা মরিসকে আটকে দেয়। তখন ইংলিশ ইশারা করে বলে নিজের লোক, আসতে দাও। মরিস তার পাশে গিয়ে বসে এবং সরাসরি নিজের মনের কথা পেরে বসে। মরিস তাকে বলে এখান থেকে পালাতে কি আপনি আমাকে সাহায্য করবেন? এই কথা শুনে ইংলিশ হেসে ওঠে এবং বলে দেখো বাপু, এটা শুধু একটা জেল নয়, এটা আমাদের সবার কবর। এখান থেকে বেরোতে হলে আগে আমাদের মরতে হবে, তবেই আমাদের মৃতদেহ এখান থেকে কবরস্থান পর্যন্ত পৌঁছাতে পারবে। চলো, তর্কের খাতিরে ধরে নিলাম যে তুমি এই বড় বড় দেওয়াল টপকালে এবং বিপজ্জনক বেড়াগুলোও পার হলে। এমনকি কোনো জাদুকরী শক্তিতে এখানকার শত শত গার্ডের নজর এড়িয়ে জেলের বাইরেও চলে গেলে তবুও তুমি পালাতে পারবে না, কারণ সামনের সমুদ্র তোমার পথ আটকে দেবে। তাই সময় নষ্ট না করে চুপচাপ সাজা কাটো, অন্তত বেঁচে তো থাকবে। কিন্তু মরিস তার সিদ্ধান্তে অটল ছিল। সে যে কোনো মূল্যে এই জেল থেকে পালাতে চেয়েছিল। সেই রাতে একজন অফিসার মরিসকে জানায় যে আগামীকাল থেকে তাকে কাঠমিস্ত্রির কাজ দেওয়া হয়েছে এবং 1 ঘন্টার জন্য 50 সেন্ট মজুরি দেওয়া হবে। মরিস সাথে সাথেই এই কাজে রাজি হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল সেখানে হয়তো এমন কোনো হাতিয়ার পাওয়া যেতে পারে যা তার পালানোর পরিকল্পনায় কাজে লাগবে। পরের দিন মরিস লিটমাসের কাছে এখান থেকে পালানোর পথ জিজ্ঞেস করে। লিটমাস ঠাট্টা করে বলে আরে এটা তো খুব সহজ, প্রতিটি সেলে একটি করে
করে এয়ার ভেন্ট আছে, তার মাধ্যমে তুমি ছাদে পৌঁছাতে পারো, সেখান থেকে হয়তো পালাতে পারবে। লিটমাস হাসতে হাসতে চলে গেলে ডক মরিসকে সতর্ক করে দেয় যে উলফ তার দিকেই আসছে। তখনই উলফ মরিসকে ছুরি দিয়ে আঘাত করতে আসে। মরিস নিজের কোটটি হাতে পেঁচিয়ে নিয়ে তার সাথে লড়াই শুরু করে দেয়। এরই মধ্যে একজন গার্ড তাদের থামাতে আসলে উলফ সেই গার্ডকেও ছুরি দিয়ে আঘাত করে। এখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় এবং ওয়াচ টাওয়ারের গার্ড গুলি ছুটতে শুরু করে। তখন গিয়ে মরিস আর উলফ লড়াই থামায়। মরিস জানতো না যে ওয়াচ টাওয়ারেও গার্ড থাকে। সে এখন একে একে এই জেলের প্রতিটি খুঁটিনাটি বিষয় নোটিস করতে শুরু করে। গার্ডরা মরিসেকো উলফকে ডি ব্লকে নিয়ে যায়, যেখানে সারা রাত কয়েদিদের অন্ধকারে রেখে টর্চার করা হয়। এটি এমন এক সেল ছিল যেখানে কোনো কয়েদি যেতে চাইতো না। যাওয়ার আগে উলফ মরিসকে হুমকি দিয়ে বলে, তোর মৃত্যু আমার হাতেই হবে। সেই রাতে মরিসকে বিভিন্ন ধরনের নির্যাতন সহ্য করতে হয়, যার ফলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। 2 সপ্তাহ এই অন্ধকার সেলে থাকার পর তাকে পুনরায় তার নিজের সেলে ফিরিয়ে আনা হয়, যেখানে লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে মরিসকে একটি নোট পাঠায়, যাতে লেখা ছিল ওয়েলকাম ব্যাক মরিস। একদিন চার্লি নামের একজন নতুন কয়েদি আসে, যাকে মরিসের পাশের সেলে রাখা হয়। মরিস আর চার্লির মধ্যে দ্রুত বন্ধুত্ব হয়ে যায়। এরপর মরিস তাকে তার অন্য বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। ঠিক সেই সময় ওয়ার্ডেন কাউকে কিছু না জানিয়ে প্রতিটি কয়েদি সেল তল্লাশি করেন। যখন তিনি ডকের সেলে যান, তখন সেখানে ডকে রাখা অনেকগুলো পেন্টিং দেখতে পান। ওয়ার্ডেন অবাক হয়ে যান যে দিন দিন ডকের পেন্টিংয়ের সংখ্যা বেড়েই চলেছে। ডক এমনকি ওয়ার্ডেনেরও একটি ছবি এঁকে রেখেছিল, যা দেখে ওয়ার্ডেন মৃদু হাসেন। কিন্তু কে জানে কেন পরের দিনই ওয়ার্ডেন ডকের সেলে থাকা সব পেন্টিং বাইরে ফেলে দেওয়ার জন্য গার্ডকে অর্ডার দেন। ওয়ার্ডেনের এই সিদ্ধান্ত ডককে ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়, কারণ ডক শুধুমাত্র তার আঁকা ছবির উপর ভরসা করেই বেঁচেছিল। সে তার প্রতিটি সৃষ্টিকে খুব ভালোবাসত, কারণ ওটাই ছিল তার একমাত্র আনন্দের জায়গা। আর সেই বেচারা থেকে সেটাও কেড়ে নেওয়া হলো। মরিস তাকে বোঝায় যে কোনো ব্যাপার না, ওগুলো তো শুধু ছবিই ছিল, তুমি আরও আঁকতে পারবে। কিন্তু ডক এই ধাক্কা কাটিয়ে উঠতে পারছিল না। পরের দিন ডককে দেখে মরিস গার্ডকে বলে, দয়া করে ডকের ওপর নজর রাখুন, ওকে খুব বিপর্যস্ত দেখাচ্ছে, ও নিজের ক্ষতি করে ফেলতে পারে। গার্ড উল্টো মরিসকে বলে, তুমি নিজের কাজ নিয়ে থাকো। ডককে ও মরিসের সাথে কাঠমিস্ত্রির কাজ দেওয়া হয়। তখনই ডক লুকিয়ে মরিসের পকেটে কিছু একটা রেখে দেয়। এরপর সে একজন গার্ডকে ডাকে এবং কাঠমিস্ত্রির কাজের জন্য দেওয়া কুরুল দিয়ে নিজের হাতের 3টি আঙুল কেটে ফেলে। সে চিৎকার করে বলতে থাকে যে আঙুল দিয়ে আমি আর ছবি আঁকতে পারবো না, সেগুলোর আমার কোনো প্রয়োজন নেই। এরপর গার্ডরা তাকে ধরে নিয়ে যায়। মরিস খেয়াল করে যে ডক তার কোটের পকেটে সেই ফুলটি রেখে দিয়েছে, যেটি সে তার পেইন্টিংয়ে এঁকেছিল। সম্ভবত সে মরিসকে এটাই বোঝাতে চেয়েছিল যে এই লোকগুলো তার শেষ সম্বল, তার খুশিটুকু কেড়ে নিয়েছে। মরিস ডকের সেই কাটা আঙুলগুলো কুড়িয়ে একটি বাক্সে ভরে এবং একজন গার্ডকে দিয়ে বলে, যাও এটা তোমার ওয়ার্ডেনকে দাও, সে এটা দেখে খুব খুশি হবে। পরের দিন মরিস যখন তার সেলে বসেছিল, তখন সে লক্ষ্য করে একটি তেলাপোকা এয়ার ভেন্টের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। এটি দেখে তার আন্দাজ হয় যে ওখান দিয়ে বাইরে যাওয়ার কোনো রাস্তা নিশ্চয়ই আছে। পরের দিন ডাইনিং হলে ওয়ার্ডেন মরিসকে জিজ্ঞেস করেন যে সে কেন ডককে এত সাপোর্ট করছে। মরিস বলে, এমন কিছু নয়। এই বলে সে আবার নিজের টেবিলে গিয়ে বসে। সেখানে জন এবং ক্ল্যারেন্স নামের 2 ভাইয়ের সাথে তার দেখা হয়। মরিস তাদের সাথে এমনভাবে কথা বলছিল যেন সে তাদের আগে থেকেই চেনে। আসলে জন এবং ক্ল্যারেন্স অন্য একটি জেলে মরিসের গ্যাংয়ে ছিল। জন এবং ক্ল্যারেন্স দুজনই মরিসের মতো তুখোড় বুদ্ধিসম্পন্ন হওয়ায় মরিসের জন্য পালানোর পরিকল্পনা করা এখন অনেকটা সহজ হয়ে যায়। এখন তারা 3 জন মিলে জেল ভাঙার ছক কষতে শুরু করে। দুপুরে চার্লির প্রেমিকা তার সাথে দেখা করতে আসে। অন্যদিকে ইংলিশের মেয়েও তার সাথে দেখা করতে এসেছিল। নিজের মেয়েকে দেখে ইংলিশের চোখে জল চলে আসে, কারণ তার অনুপস্থিতিতে তার মেয়ে অনেক বড় হয়ে গেছে। মেয়ের শৈশব দেখতে না পাওয়ার জন্য ইংলিশের মনে অনেক আফসোস ছিল। অন্যদিকে চার্লিকে তার স্ত্রী জানায় যে তার মা খুব অসুস্থ এবং ডাক্তাররা বলেছেন তিনি আর 1-2 মাসের বেশি বাঁচবেন না। এই কথা শোনার পর চার্লিও আলকাত্রাজ থেকে পালানোর কথা ভাবতে শুরু করে। তখনই গার্ড এসে জানায় যে কথা বলার সময় শেষ হয়ে গেছে। চার্লি খুব অস্থির হয়ে পড়ে এবং সেই রাতে মরিসকে বলে, তুমি যদি এখান থেকে পালানোর পরিকল্পনা করো তবে আমাকেও সাথে নিও। পরের দিন মরিস, চার্লি, জন এবং ক্ল্যারেন্স মিটিংয়ে বসে। মরিস তাদের জানায় যে প্রতিটি সেলের এয়ার ভেন্ট উপরে ছাদে গিয়ে খুলেছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জায়গাটি নোনা পানির খুব কাছে হওয়ার কারণে এখানকার দেয়ালগুলো বেশ নড়বড়ে হয়ে পড়েছে। মরিস সবাইকে বোঝায় যে সমুদ্রের লোনা পানির কারণে এই জেলের দেয়ালগুলো অনেক নড়বড়ে হয়ে গেছে। সে বলে, আমার কাছে একটা নেইল কাটার আছে আর আমি দেয়াল খুঁড়তে শুরুও করে দিয়েছি। আমি যদি একটু একটু করে খুঁড়ে একটা ছোট টানেল বানিয়ে ছাদে পৌঁছাতে পারি, তবে সেখান থেকে পালানোর রাস্তা বের করা সহজ হবে। জন তখন প্রশ্ন করে, কিন্তু রাতে যদি গার্ডরা রাউন্ডে এসে দেখে তুমি সেলে নেই, তবে তো সব জানাজানি হয়ে যাবে। এর সমাধানে ক্লারেন্স বলে যে তার পরিচিত একজন নাপিত আছে যে কয়েদিদের চুল কাটে। সে তাদের কাটা চুল সরবরাহ করতে পারবে। সেই চুল ব্যবহার করে তারা নকল মাথা বা ডামি হেপ তৈরি করবে এবং সেগুলো বিছানায় শুইয়ে রাখবে। এতে তারা যখন টানেল দিয়ে ছাদে থাকবে, তখন গার্ডরা বাইরে থেকে দেখে ভাববে তারা বিছানায় ঘুমিয়ে আছে। তবে আসল সমস্যা ছিল সমুদ্রের পানি পার হওয়া। মরিস জনকে বলে, এখানে তোমার সাহায্য লাগবে। তুমি যেহেতু ক্লোদিং ডিপার্টমেন্টে কাজ করো, সেখান থেকে পুলিশ অফিসারদের জন্য বানানো রেইনকোট চুরি করে আমাকে দেবে। সেগুলো দিয়ে আমরা বোট আর লাইফ জ্যাকেট বানিয়ে সমুদ্র পার হতে পারবো। চার্লিও এই অভিযানে সাহায্য করতে চায়। মরিস তাকে পাহারা দেওয়ার দায়িত্ব দেয়, যাতে টানেল খোঁড়ার সময় কোনো গার্ড তাদের দেখে না ফেলে।
মরিসের পরিকল্পনা সবার পছন্দ হয় এবং সেই রাতেই তারা কাজ শুরু করে দেয়, কিন্তু নেইল কাটারটি দেয়াল খোঁড়ার জন্য অনেক ছোট ছিল, যা দিয়ে খুঁড়তে মরিসের প্রচণ্ড শক্তি খরচ হচ্ছিল এবং তার হাতেও অনেক চোট লাগছিল। তবুও সে দমে না গিয়ে কাজ চালিয়ে যায়। পরের দিন খাবারের টেবিলে সে বন্ধুদের বলে যে দেয়াল খোঁড়ার জন্য তার আরও বড় কোনো যন্ত্র বা হাতিয়ার দরকার। তখন হঠাৎ হাতে থাকা চামচটি দেখে মরিসের মাথায় এক বুদ্ধি খেলে যায়। সে জানত যে এই চামচটিকেই হয়তো তার পালানোর প্রধান অস্ত্রে পরিণত করা সম্ভব। সে কৌশলে চামচটি মেঝেতে ফেলে সেটিকে ঘষে ঘষে ধারালো করার পরিকল্পনা করে। এরপর মরিস গার্ডকে ডেকে বলে যে চামচটি নোংরা এবং তাকে যেন অন্য একটি চামচ দেওয়া হয়। তার দেখা দেখি অন্য কয়েদিরাও চামচ বদলে দেওয়ার অনুরোধ করতে থাকে। গার্ডের কাছে বিষয়টি স্বাভাবিক মনে হয় এবং সে চামচ বদলানোর অনুমতি দেয়। গার্ড যখন চামচগুলো বদলানোর জন্য টেবিলের দিকে এগোয় তখন সেখানে অন্য একজন সিকিউরিটি গার্ড বসেছিল। গার্ড যখন টেবিল থেকে চামচ নিচ্ছিল তখন জন সেই সিকিউরিটি গার্ডকে কথায় ভুলিয়ে রাখে। এই সুযোগে মরিস একটির বদলে দুটি চামচ তুলে নেয় এবং একটি নিঃশব্দে নিজের পকেটে লুকিয়ে ফেলে। এরপর সে সোজা নিজের সেলে চলে যায়। রাতে ইংলিশ যখন বই দিতে আসে তখন মরিস তাকে জিজ্ঞেস করে যে এলে ওয়েল্ডিং করার কোনো সরঞ্জাম পাওয়া যাবে কিনা। ইংলিশ বুঝতে পারে মরিসের মাথায় এখন জেল থেকে পালানোর ভূত চেপে বসেছে। সে মরিসকে সতর্ক করে দেয়, কিন্তু মরিস নাছোড়বান্দা। পরের দিন মরিস লিটমাসের কাছে দিয়াশলাই চায় এবং প্রস্তাব দেয় যে লিটমাস সাহায্য করলে সে প্রতিদিন নিজের খাবারের অংশ লিটমাসের ইঁদুরটিকে দিয়ে দেবে। ইঁদুরটিকে লিটমাস খুব ভালোবাসত, তাই সে এই চুক্তিতে রাজি হয়ে যায় এবং রাতে মরিসকে দিয়াশলাই পৌঁছে দেয়। মরিস তার নেল কাটারের একটি হ্যান্ডেল বের করে এবং চামচটি ভেঙে সেটির সাথে জোড়া লাগিয়ে একটি ছোট খন্তা বা খনন যন্ত্র তৈরি করার চেষ্টা করে। দিয়াশলাই জ্বালিয়ে সেগুলোকে গলিয়ে শক্ত করে জোড়া দিয়ে একটি ধারালো হাতিয়ার তৈরি করে ফেলে। এরপর শুরু হয় ভেন্টের চারপাশে খোঁড়াখুড়ি। চার্লি পাহারায় থাকে যাতে কোনো গার্ড আসলে সে শীষ বাজিয়ে সংকেত দিতে পারে, কিন্তু পাহারা দিতে দিতে চার্লির চোখ লেগে আসে। ঠিক তখনই একজন গার্ড ওদিকে আসে। ভাগ্যক্রমে ইংলিশ মাঝপথে এসে গার্ডের সাথে কথা বলে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। ইংলিশের কথা শুনে চার্লির ঘুম ভেঙে যায়, কিন্তু আতঙ্কে সে শীষ বাজাতে পারছিল না। তখন সে কোনো একটি জিনিস নিচে ফেলে শব্দ করে। মরিস সংকেত বুঝতে পেরে দ্রুত ভেন্টটি ঢেকে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। গার্ড এসে জিজ্ঞেস করে কিসের যেন পোড়া গন্ধ আসছে। মরিস বিনয়ের সাথে উত্তর দেয়, স্যার আপনি থাকতে কারো সাধ্য আছে এখানে কিছু করার? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। গার্ড তার প্রশংসা শুনে খুশি হয়ে চলে যায়। গার্ড যেতেই মরিস ভেন্টের চারপাশের কংক্রিট সরিয়ে ফেলে, কিন্তু সে দেখে যে ভেন্টিলেশন জালির সাথে স্ক্রু লাগানো আছে। এগুলো কাটার জন্য আরও ধারালো যন্ত্রের প্রয়োজন। এরপর যখনই মরিস সেলের বাইরে যাওয়ার সুযোগ পেত সে গ্রিল থেকে খুঁড়ে বের করা সিমেন্টের গুঁড়োগুলো পকেট থেকে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসত। পরের দিন কাঠ মিস্ত্রির কাজ করার সময় সে একটি ধারালো ধাতব টুকরো হাতিয়ে নেয়। চার্লি তাকে জিজ্ঞেস করে মেটাল ডিটেক্টর এড়িয়ে এটা বাইরে যাবে কিভাবে। মরিস আত্মবিশ্বাসের সাথে বলে যে সে সব ব্যবস্থা করে নেবে। মরিস যখন বাইরে বের হতে যায় তখন দরজায় মেটাল ডিটেক্টর বেজে ওঠে। আসলে মরিস ধাতব টুকরোটি ইচ্ছে করেই হাতে ধরে রেখেছিল। গার্ড তাকে জিজ্ঞেস করে কেন সেটি নিয়ে যাচ্ছে। মরিস জানায় যে এটি দিয়ে সে কাপড় ঝোলানোর হুক বানাবে। গার্ড তাকে বেশি চালাকি করতে মানা করে এবং সেটি কেড়ে নেয়। ভালো মতো তল্লাশি করে তাকে যেতে দেয়, কিন্তু আমাদের নায়ক মরিস আসলে দুটি ধাতব টুকরো চুরি করেছিল। একটি ছিল হাতে আর অন্যটি সে নিজের জুতোর ভেতর লুকিয়ে রেখেছিল। সেই রাতে সেই ধাতব টুকরো দিয়ে সে গ্রিলটি কেটে ফেলে। এখন পালা গার্ডদের ধোঁকা দেওয়ার জন্য নকল মাথা তৈরি করার। নকল মাথা বানানোর জন্য এই চারজনই নিজের নিজের দায়িত্ব পালন করে। চার্লি গার্ডের কাছ থেকে কিছুটা পেইন্ট চেয়ে নেয়, এই বলে যে তার ছবি আঁকার শখ আছে। গার্ডও তাকে রং এনে দেয়। মরিস দেয়াল খুঁড়ে বের করা কংক্রিটগুলো গুঁড়ো করে পাউডার বানায়। জন নাপিতের দোকান থেকে চুল জোগাড় করে আনে এবং ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে পুরনো বইপত্র নিয়ে আসে। সবকিছু জোগাড় হওয়ার পর মরিস পানি আর পুরনো ম্যাগাজিন ব্যবহার করে মন্ড তৈরি করে একটি ডামি মাথা বানায়। তার উপর রং এবং নকল চুল লাগিয়ে সেটিকে একদম আসল মানুষের মাথার মতো রূপ দেয়। পাশাপাশি সে কার্ডবোর্ড দিয়ে ভেন্টের একটি নকল ঢাকনাও তৈরি করে, যাতে কেউ বুঝতে না পারে যে দেয়ালের পেছনে সুড়ঙ্গ আছে। এক রাতে মরিস একাই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার বানানো নকল মাথাটি বিছানায় রেখে ঘাড় পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দেয়। এরপর কার্ডবোর্ডের নকল ঢাকনা লাগিয়ে সে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে। সেখানে থাকা পাইপগুলো ধরে সে ধীরে ধীরে ছাদের দিকে উঠতে থাকে। অন্যদিকে চার্লি বাইরে পাহারা দিচ্ছিল। ছাদে পৌঁছে মরিস দেখে যে উপরে একটি লোহার গ্রিল বা খাঁচা রয়েছে, যা এতটাই উঁচু যে লাফিয়েও সেখানে পৌঁছানো সম্ভব নয়। এরই মধ্যে একজন গার্ড টহলে আসে এবং চার্লিকে জিজ্ঞেস করে এত রাত পর্যন্ত তুমি পেইন্ট করছো কেন, আর তোমার বন্ধু মরিস আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লো কেন। চার্লি আমতামতা করে বলে জি স্যার, আজ কার্পেন্টারে কাজ করে ও খুব ক্লান্ত ছিল, তাই দ্রুত ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই হঠাৎ গার্ডের হাতের লাঠিটি নিচে পড়ে যায়। সেটি কুড়িয়ে নেওয়ার সময় গার্ড লক্ষ্য করে যে মরিসের চুলগুলো খুব অদ্ভুত দেখাচ্ছে। চার্লি ভয়ে কেঁপে উঠতে শুরু করে যে আজ বোধহয় সব ধরা পড়ে যাবে। গার্ড মরিসের সেলের ভেতরে হাত ঢুকিয়ে চুলে হাত দেয়। ঠিক সেই মুহূর্তেই মরিস নিচে নেমে এসে বিছানায় শুয়ে পড়েছিল। সে বলে ওঠে কি হয়েছে স্যার, আমার চুল কি খুব সুন্দর লাগছে। কোনো মতে বিপদ কাটার পরের দিন মরিস তার সঙ্গীদের জানায় যে ছাদে একটি পথ আছে, কিন্তু সেটি লোহার গ্রিল দিয়ে আটকানো এবং অনেক উঁচুতে। তাই তার আরেকজন
সঙ্গী সাহায্য লাগবে। তখন জন বলে যে সেও তার ভেন্টের দেয়াল পুরোপুরি খুঁড়ে ফেলেছে এবং আজ রাতে সেও মরিসের সাথে উপরে যাবে। সেই রাতে মরিস এবং জন সুড়ঙ্গ দিয়ে ছাদে পৌঁছে যায়। জন মরিসকে কাঁধে তুলে নেয় এবং মরিস সেই লোহার গ্রিলটি ধরে ফেলে। জন দেখতে পায় যে লোহার এই গ্রিলটি অনেক মজবুত এবং লোহার গ্রিলটি পুরোপুরি ওয়েল্ড করা ছিল, যা সরানোর একমাত্র উপায় ছিল ড্রিল মেশিন দিয়ে কাটা। পরের দিন মিউজিক ক্লাসে সবাই যখন নিজেদের পছন্দের ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল তখন মরিসের নজর যায় সেখানে রাখা একটি ছোট টেবিল ফ্যানের উপর। মরিসের মনে হয় যে এই ফ্যানটি দিয়ে সে একটি ড্রিল মেশিন তৈরি করতে পারবে। সে চার্লিকে বলে যেভাবেই হোক ফ্যানটি এখান থেকে সরাতে হবে। চার্লি খুব সহজেই ফ্যানটি তার ইনস্ট্রুমেন্ট বক্সের ভেতর লুকিয়ে ফেলে। বাইরে আসার সময় গার্ডরা বক্সটি চেক করলেও ফ্যানটি তাদের নজরে আসেনি। ফ্যানটি হাতে পাওয়া মাত্রই মরিস কাজ শুরু করে দেয় এবং কয়েক ঘন্টার চেষ্টায় সেটি দিয়ে একটি ড্রিল মেশিন তৈরি করে ফেলে। সেই রাতে মরিস এবং চার্লি ছাদে উঠে ড্রিল মেশিন দিয়ে লোহার রডগুলো কাটতে শুরু করে। ড্রিলের শব্দ বেশ জোরালো ছিল, যা শুনে গার্ডরা উপরের দিকে আসতে থাকে, কিন্তু তারা পৌঁছানোর আগেই মরিস একটি রড কেটে ফেলে এবং ড্রিল বন্ধ করে দেয়। শব্দ থেমে যাওয়ায় গার্ডরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ফিরে যায়। এখন এই চারজন পালানোর সব পথ খুলে ফেলেছিল। ঠিক হয় মঙ্গলবার রাতে তারা আলকাত্রাজ থেকে পালাবে, যে জেল থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। পরের দিন মুভি হলের ভেতর সিনেমার শব্দের মাঝে তারা শেষবারের মতো মিটিং করে। মরিস জন আর ক্ল্যারেন্সকে জিজ্ঞেস করে, তোমাদের রেইনকোটগুলো আর লাইফ জ্যাকেট কি তৈরি? তারা জানায় যে সব প্রস্তুত, এমনকি ডামি মাথাগুলোও একদম রেডি। পরের দিন সকালের নাস্তার সময় মরিস টেবিলের উপর ডকেট দেওয়া সেই ফুলটি রাখে। ওয়ার্ডেন যখন সেটি দেখেন তিনি টেবিলের কাছে এসে ফুলটি পিষে ফেলেন। এটি দেখে লিটমাস প্রচণ্ড রেগে গিয়ে বলে, প্রথমে তুমি ডককে মারলে, এখন তার শেষ চিহ্নটুকুও শেষ করছো। কিন্তু হঠাৎ উত্তেজনায় লিটমাসের হার্ট অ্যাটাক হয় এবং সে মাটিতে পড়ে যায়। মরিসের ওয়ার্ডেনের ওপর প্রচণ্ড ঘৃণা জন্মে এবং তারা সবাই ঠিক করে যে আজ রাতেই তারা এই নরক থেকে বিদায় নেবে। মরিস মধ্যরাতের অপেক্ষা করতে থাকে যাতে গার্ডদের পাহারা কিছুটা শিথিল হলে তারা সহজেই বেরিয়ে যেতে পারে। এরই মধ্যে ইংলিশ মরিসের ছেলে কিছু বই দিতে আসলে মরিস বলে, আমি শেষবারের মতো তোমার সাথে হাত মেলাতে চাই। ইংলিশ বুঝে যায় যে মরিস আজই পালাচ্ছে, তাই সে নিঃশব্দে চলে যায়। কিন্তু এরপর যা ঘটে তা মরিস কল্পনাও করেনি। ওয়ার্ডেন হঠাৎ তার সেল তল্লাশি করতে চলে আসেন, যেন কেউ তাকে মরিসের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে। মরিস প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ গত কয়েক মাসের হাড় ভাঙা খাটনি আজ বৃথা যেতে বসেছে। ওয়ার্ডেন সেলের প্রতিটি কোণা তল্লাশি করার নির্দেশ দেন, কিন্তু মরিস তো সাধারণ কোনো কয়েদি ছিল না, তার পরিকল্পনা ছিল নিখুঁত। এমনকি গার্ড যখন সেই সুটকেসটি সরায় যার পেছনে সুড়ঙ্গ ছিল, তখনও সে কিছুই ধরতে পারেনি, কারণ মরিস আগে থেকেই একটি কার্ডবোর্ড দিয়ে দেয়ালটির অবিকল নকল তৈরি করে সেখানে ফিট করে রেখেছিল, যাতে কারো পক্ষেই সেটি বোঝা সম্ভব ছিল না। কিছু না পেয়ে ওয়ার্ডেন এবং গার্ড চলে যান, তবে গার্ড জানায় যে মরিস আর চার্লি সারানাত কথা বলে, তার মনে হয় দাল মে কুচ কালা হ্যায়। ওয়ার্ডেন নির্দেশ দেন যে আগামীকালই মরিসের সেল বদলে দেওয়া হবে, যাতে তারা আর কথা বলতে না পারে। পরের দিন ব্রেকফাস্টের সময় উইফ এসে মরিসকে হুমকি দিয়ে বলে, আজকের রাতই তোর শেষ রাত। মরিস তার বন্ধুদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, গাধাটা ঠিকই বলেছে, আজই এখানে আমার শেষ রাত। দুপুরে যখন উলফ মরিসকে ছুরি মারতে যায়, তখন ইংলিশ মাঝপথে এসে উলফকে আটকে দেয়। আসলে ইংলিশও চেয়েছিল মরিস এখান থেকে পালিয়ে সফল হোক। ঠিক হয় সেই রাতেই মরিস, জন, ক্ল্যারেন্স এবং চার্লি যার যার সেলের সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে ছাদে মিলিত হবে। চার্লি প্রথমে রাজি হলেও সেলে ফেরার পর সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আতঙ্কে সে সিদ্ধান্ত নেয় যে সে আর পালাবে না, কিন্তু বাকি তিনজন তাদের পরিকল্পনা অনুযায়ী সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে উপরে ছাদে পৌঁছে যায়। তিনজন বেশ কিছুক্ষণ চার্লির জন্য অপেক্ষা করে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর যখন তারা বুঝতে পারে যে চার্লি আসবে না, তখন তারা তাকে ছাড়াই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী তারা এগোতে থাকে। অন্যদিকে সেলে বসে থাকা চার্লির চোখের সামনে থেকে তার স্বাধীনতার স্বপ্ন ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। বাকি তিনজন অত্যন্ত সতর্কতার সাথে সার্চলাইটের আলো এড়িয়ে বিল্ডিংয়ের শেষ প্রান্তে পৌঁছে যায়। ঠিক তখন সেলে বসে থাকা চার্লির মনে সাহস ফিরে আসে এবং সেও পালানোর সিদ্ধান্ত নেয়। সে ভেন্টের রাস্তা দিয়ে ছাদে পৌঁছে যায় ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একা হওয়ার কারণে সে উপরের সেই দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না, অর্থাৎ সামান্য ভয়ের কারণে সে তার আজাদি পাওয়ার সুবর্ণ সুযোগটি হারিয়ে ফেলে। এদিকে বাকি তিনজন ছাদ থেকে পাইপ বেয়ে নিচে মাটিতে নেমে আসে। টাওয়ারে বসে থাকা সিকিউরিটি গার্ডদের নজর এড়িয়ে তারা জেলের শেষ সীমানার দেয়ালে পৌঁছাতে সক্ষম হয়। এরপর তারা এক একে সেই উঁচু প্রাচীর টোপকে জেলের বাইরে বেরিয়ে আসে। জেল থেকে বেরোতেই তারা সমুদ্রের তীরের দিকে দৌড়াতে শুরু করে। তীরে পৌঁছেই তারা সেই চুরি করা রেইনকোটগুলো বের করে এবং মুখ দিয়ে ফুঁ দিয়ে সেগুলোতে হাওয়া ভরতে শুরু করে। মুখ দিয়ে হাওয়া ভরে রেইনকোট দিয়ে বানানো টিউববোর্ডটি ফোলাতে তাদের অনেক সময় লাগছিল এবং প্রচণ্ড কষ্টও হচ্ছিল, কিন্তু এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা তাদের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে অবশেষে বোটটি তৈরি করে ফেলে এবং সেটিকে উত্তাল সমুদ্রের পানিতে ভাসিয়ে দেয়। এভাবেই তারা আলকাথাস জেলের অপরাজেয় অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরের দিন সকালে একজন গার্ড যখন প্রতিটি সেল চেক করতে আসে, তখন শুরুতে তার কাছে সব স্বাভাবিকই মনে হয়, কিন্তু সে যখন চার্লির সেলের সামনে পৌঁছায়, দেখে চার্লি ভূতের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছিল যে গত রাতে যদি আরেকটু সাহস দেখাতো
তবে সেও আজ মুক্ত হতে পারত। এরপর গার্ড পাশের সেলে গিয়ে মরিসকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো উত্তর পায় না। গার্ডের মেজাজ খারাপ হয়ে যায় এবং সে সেলের ভেতরে ঢুকে মরিসকে চুল ধরে তোলার চেষ্টা করে, কিন্তু সে যখন সজোরে টান দেয় তখন নকল মাথাটি নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে গার্ডের পিলে চমকে যায়, কারণ মরিস এখন আর সেলে নেই, বরং বাইরের দুনিয়ায় স্বাধীনতার স্বাদ নিচ্ছে। সে বিছানায় কেবল নিজের ডামি রেখে গেছে। মুহূর্তের মধ্যেই পুরো আলকাত্রাজ জুড়ে সাইরেন বেজে ওঠে। জেলের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে যে কয়েদি পালিয়েছে। ওয়ার্ডেন পাগলের মতো তাদের খুঁজতে থাকেন, কিন্তু জেলের ভেতর তাদের কোনো হদিশ মেলে না। এরপর সমুদ্রের বুকে শুরু হয় বিশাল সার্চ অপারেশন। ওয়ার্ডেন মুখে বিশ্বাস করতে চাইছিলেন না যে তারা পালিয়ে গেছে। তার ধারণা ছিল তারা হয়তো পানিতে ডুবে মরে গেছে, কিন্তু মনে মনে ওয়ার্ডেন ঠিকই জানতেন যে ওই তিনজন অনেক শক্তিশালী ছিল এবং তারা সমুদ্র পাড়ি দিয়ে নির্ঘাত স্বাধীনতার নিঃশ্বাস নিচ্ছে। হেডকোয়ার্টারের অফিসাররা ওয়ার্ডেনকে প্রশ্নের পর প্রশ্ন করে জর্জরিত করে ফেলেন যে যখন তারা পালাচ্ছিল তখন তিনি কি ঘুমাচ্ছিলেন। ওয়ার্ডেন প্রচণ্ড দুশ্চিন্তায় পড়েন। সার্চ টিমের প্রধান এসে জানান যে চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো মৃতদেহ পাওয়া যায়নি। এখন নিজের চাকরি আর মান সম্মান বাঁচাতে ওয়ার্ডেন তাদের বলেন, আমি যা বলছি তাই রিপোর্টে লেখো যে ওই তিনজন পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা মাঝ সমুদ্রেই ডুবে মরে গেছে। তবে ওয়ার্ডেনের এই সাজানো কথায় কারোরই বিশ্বাস ছিল না। এভাবেই মরিস আলকাত্রাজের দুর্ভেদ্য নিরাপত্তা ভেঙে ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলে।